প্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, জুলাই গণঅভ্যুত্থান অর্থাৎ ছাত্র জনতার যে বিপ্লব কিংবা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে কাজ করছে, তারা গত এক মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নিয়েছে। সেটি বাস্তবায়নের মধ্য দিয়েও বেশ কিছু ইতিবাচক পরিবর্তন তৈরি হয়েছে। কিন্তু এর মধ্যেও আমরা বিভিন্ন সেক্টরে কিংবা বিষয়ে বেশ কিছু অস্থিরতা দেখছি। বিশেষ করে আমাদের শিল্প কারখানাগুলোতে যে চলমান যে অবস্থা বা অস্থিরতা চলছে, এর নেপথ্যে কারণ কি সেটি নিয়ে খতিয়ে দেখা প্রয়োজন। আজকে ব্যবসায়ীদের সাথে সরকার প্রধানের কিংবা বর্তমান সরকারের যে ন্যাশনাল বিজনেস ডায়ালগের মধ্যে দিয়ে সম্মানিত প্রধান উপদেষ্টা ব্যবসায়ী এবং দেশবাসীর প্রতি কিন্তু এই আহ্বানটি তিনি রেখেছেন যে রাষ্ট্র সংস্কারের সকলের সহযোগিতা প্রয়োজন এবং শ্রমিক ও মালিক সম্পর্কের প্রসঙ্গে একটি টেকসই এবং আস্থার সম্পর্ক কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সে বিষয়ে তিনি ব্যবসায়ীদের নজরদারি করেছেন এবং যারা এর পিছনে মদতদাতা কিংবা নানাভাবে অস্থিরতার চেষ্টা করছেন তাদেরকেও আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত বা যথার্থ বিচার করে উদাহরণ তৈরি করার বিষয়ে তিনি তার আলোচনায় গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি আমাদের দেশের যে রাষ্ট্র সংস্কারকে কেন্দ্র করে ভারতের যে অবস্থান কিংবা তারা যে বক্তব্য রাখছে সেটিও নানাভাবে সমালোচনা করছেন সাধারণ মানুষ। কারণ একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ তার যা কিছু প্রয়োজন কিংবা যে ভাবনা শুধু বাংলাদেশেরই, সেই ভাবনাগুলো এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানুষ কিংবা রাজনৈতিক দলগুলো ভাববে অন্য একটি দেশ কেন অযাচিত হস্তক্ষেপ করছে সেই বিষয়টি নিয়ে মানুষের মধ্যে প্রতিক্রিয়া রয়েছে। সমস্ত বিষয়কে কেন্দ্র রেখে আজকে আলোচনাটি করতে চাই এবং তারই প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম বাস্তবতা ও চ্যালেঞ্জ। এই বিষয়ে আলোচনা করার জন্য দুজন সম্মানিত আলোচক আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন। আসুন দুজনই পরিচিত মুখ, তারপরেও আলোচনার স্বার্থে আপনাদের সাথে পরিচয় করে দিই। আমার ডান দিকে আছেন বরেণ্য কবি এবং দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্মানিত সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি হাসান হাফিজ, এবং ডান দিকে আছেন, সর্বডানে আছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত যুগ্ম সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতেই হাসান হাফিজ ভাই, আপনার কাছে আসতে চাই যে গত এক মাসে সরকার যে উদ্যোগগুলো নিয়েছে সেগুলোর বাস্তবায়নে সর্বোচ্চ তারা চেষ্টা করেছেন, তার ফলাফলও কিন্তু আমরা পাচ্ছি। তারপরেও যেটি মনে হচ্ছে আজকে প্রধান উপদেষ্টা তিনিও বললেন এবং আপনারাও বলছেন, আমরা সবাই সেটি উপলব্ধি করছি, একটি মহল নানাভাবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, বিশেষ করে শিল্প কারখানায় যে অবস্থাগুলো আমরা দেখছি। শুনতে চাই আপনার বিশ্লেষণ। শিল্প কারখানায় আছে, বিদ্যুৎ খাতে আছে, নানান ধরনের, এর মধ্যে অনেকগুলি অপচেষ্টা হয়েছে এই আন্দোলনের সুফল নস্যাৎ করার জন্য। সেগুলি সবই ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও ব্যর্থ হবে বলে আমরা আশা করি। কারণ সবাইকে সচেতনতার পরিচয় দিতে হবে, দেশপ্রেমের পরিচয় দিতে হবে, দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। একমাত্র অন্তর্বর্তী সরকারের অল্প কয়েকজন উপদেষ্টার উপরে তো সব চাপিয়ে দিলে তো হবে না এবং আমাদের প্রত্যাশা তো হিমালয়ের সমান। ওইটাও আমাদের চিন্তা করতে হবে যে একটা রেশনালিটি থাকতে হবে, যৌক্তিক একটা ব্যাপার থাকতে হবে যে এক মাসের মধ্যে কতখানি পরিবর্তন করা সম্ভব। কিছু কিছু তো গুণগত পরিবর্তন হচ্ছে এবং আপনি দেখবেন যে আমাদের রাজনীতির ক্ষেত্রেও সংস্কারের ঢেউ লেগেছে, সব ক্ষেত্রেই একটা পরিবর্তনের ছোঁয়া লেগেছে এবং আরেকটা পরাজিত শক্তি সেটা ব্যর্থ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুতরাং এই ব্যাপারেও আরও অতিরিক্ত সতর্কতার প্রয়োজন আছে, কারণ এই ধরনের সুযোগ যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে 50 বছর কিংবা 100 বছরে হয়তো আর এই সুযোগ আমরা পাবো না। আরও হয়তো কঠিন স্বৈরাচার আমাদের ঘাড়ের উপরে চেপে বসতে পারে জগদ্দল পাথরের মতো। একটি স্বৈরাচারকে হঠাতে আমাদের 15 বছরেরও বেশি সময় লেগেছে। তারা আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, আমাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, লুণ্ঠন করে, দুর্নীতি করে, রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম, স্বজনপ্রীতি করে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছিল। সেই একটা ধ্বংসস্তূপকে গড়ে তোলার জন্যে কিন্তু সময় লাগবে। এটা রাজনৈতিক দলগুলিও একটু সময় দিয়েছে, আমাদের অপেক্ষা করতে হবে। আমরা সবার ক্ষেত্র থেকে যেন সহায়তা করি, আমরা যার যার ক্ষেত্র থেকেও নিজেরা যেন সংস্কারের নিজেদের মানসিকতা গড়ে তুলি, মানসিকতা এবং যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো যাতে পালন করে। অসংখ্য ধন্যবাদ হাসান হাফিজ ভাই। আর আলোচনা শুনবো ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু ভাই। আসতে চাই যে রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা এই সময় খুবই গুরুত্বপূর্ণ, যেটি হাসান হাফিজ ভাই আজকেও বললেন, এর আগের আলোচনাগুলোতেও তিনি বলেছেন, সেটি আপনিও উপলব্ধি করেন। কিন্তু রাজনৈতিক দলগুলো বর্তমান সরকারকে সংস্কারের জন্য সময়ও দিতে চায়, আবার খুব অল্প সময়ের মধ্যে তারা একটি গ্রহণযোগ্য নির্বাচনও চায়।
এত অল্প সময়ের মধ্যে এত প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে কিনা? ধন্যবাদ এশিয়ান টিভি কর্তৃপক্ষকে এবং ধন্যবাদ ডক্টর তহিদুল হক, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উপস্থাপক, আপনাকে আমাকে এখানে ডাকার জন্য। এখানে আমার সাথে আছেন বিদগ্ধ কবি হাসান হাফিজ, কালের কণ্ঠের সম্পাদক এবং উনি জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি। আমি সকলের প্রতি সম্মান জানিয়ে দু একটি কথা বলবো। আসলে 5ই আগস্ট অর্থাৎ জুলাই এবং আগস্ট মাসের ঐতিহাসিক যে ছাত্র জনতার গণবিপ্লব হয়েছে, গণবিপ্লবের মাধ্যমে আপনারা জানেন হাজার হাজার মানুষের জীবন, প্রায় 32 জন শিশু জীবন হারিয়েছে। শিশু, কন্যা, গৃহিণী, রিকশাওয়ালা, মজুর সহ অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশের পথে ধাবিত হয়েছি। মানুষের প্রত্যাশা অনেক। দেখেন, আমাদের প্রখ্যাত কবি হাফিজ সাহেব বললেন যে মানুষের প্রত্যাশা, অবশ্যই মানুষের প্রত্যাশা অনেক। দীর্ঘ প্রায় 17 বৎসর বলতে পারেন যে দেশের একটা গণতান্ত্রিক সিস্টেম ছিল না, ভোটের অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না, যে দেশে আয়নাগর সহ নিপীড়ন, নির্যাতন এবং মানুষের কোনো কিছুই অবশিষ্ট ছিল না। এমন একটি পরিস্থিতিতে হঠাৎ এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে এবং আল্লাহর অশেষ রহমতে এই দেশে একটি গণতান্ত্রিক পরিবেশের পথে আমরা অবতীর্ণ হয়েছি। তা আপনি যে রাজনৈতিক দলগুলির কথা বলতেছেন, আমি একটি দলের অঙ্গ সংগঠনের একজন কর্মী হিসেবে বলতে চাই, ফ্রম দ্য বিগিনিং অফ দ্য এই আন্দোলন, প্রথম থেকেই আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অত্যন্ত কঠোরভাবে এবং কঠোরভাবে দলীয় শৃঙ্খলা যেমন রক্ষা করার জন্য পদক্ষেপ নিচ্ছেন, আমাদেরকে শাসন করছেন, বলতেছেন। এবং দলীয় নেতাকর্মীরা, দেখুন এত বড় একটা দল, প্রায় 5 থেকে 10 লক্ষ নেতাকর্মী রেগুলার মাঠেই থাকে। তো এই এত বড় নিষ্পেষণ নির্যাতনের পরে আওয়ামী লীগ বলেছিল যে 2 লাখ, 5 লাখ, 10 লাখ লোক পরের দিন মারা যাবে। সেখানে আমি জানি না হয়তো 5 জন লোক মারা গেছে কিনা এই আন্দোলন সংগ্রামের এই 5ই আগস্টের পরে রাজনৈতিক কোনো হত্যাকাণ্ড। এমন একটি অবস্থা, আমাদের প্রত্যাশা অনেক এবং রাজনৈতিক দলগুলির দায়িত্ব অনেক বেশি। কারণ বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং আমাদের সাথে যারা আছেন আপনারা সবাই জানেন, নাগরিক অধিকার, গণ অধিকার, অন্যান্য তারাও তাদের স্বল্প সামর্থ্য নিয়ে, এমনকি দেখেন জামাত ইসলামীও তাদের ভয়েস, তাদের টোন, তাদের কথাবার্তা আমাদের ধর্মবিদ্বেষ থেকে বের হয়ে তারা এখন যেভাবে কথা বলতেছে, আমরা আশাবাদী এদেশে একটি অসাম্প্রদায়িক দেশ গঠন হবে। এবং এই ধৈর্যটা রাজনৈতিক দলের সমর্থন ছাড়া, কারণ বাংলাদেশের রাজনৈতিক দলই তো প্রায় 70-80% লোক এই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত। রাজনৈতিক দলের সমর্থনে এবং আমরা সময় চেয়েছি, আমরা তাড়াতাড়ি চাচ্ছি, এর মানে এটা নয় যে বিএনপি কালকে নির্বাচন চায় না, সেটি বলছেন না। একটি সময় দিতে চায়, আবার নির্বাচনটা একটি গ্রহণযোগ্য, কারণ মানুষ উৎসবমুখর হয়ে আছে, কারণ এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড, অন্তর্বর্তীকালীন সময়। এই সময়ে আমরা আশাবাদী এবং আমরা সিরিয়াস আশাবাদী যে গতকাল এবং আজকে মাননীয় প্রধান উপদেষ্টা, পৃথিবীর গর্ব, বাংলাদেশের গর্ব ডক্টর ইউনূস সাহেব যে এই যে 5-6টা দায়িত্ব দিলেন সংস্কারের জন্য, এটাও আশাব্যঞ্জক। আমরা ওদের 6টি বিষয়ে, বিচার বিভাগ সহ অন্যান্য বিষয়গুলি সব কিছু তো ভেঙে পড়েছে, একদম কলাপস হয়ে গেছে। এগুলিকে উন্নয়ন করা হবে, সংস্কার করা হবে, নির্বাচন কমিশন সব কিছু হবে। আমাদের প্রেশারও থাকলো, কর্মীদের উদ্দীপনা থাকলো এবং আমরা একটি শান্তি শৃঙ্খলার মাধ্যমে সমস্ত পেশাজীবী মানুষ, সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী সবাই মিলে আমরা একটি সুন্দর দেশ গঠন করব। একটা সম্মিলিত প্রয়াস থাকবে, এটাই আমাদের আশা। ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, আরও আলোচনা শুনবো। হাসান হাফিজ ভাই, যেটি টিপু ভাই বললেন যে একটা সম্মিলিত প্রয়াস দরকার। গতকালকে সম্মানিত প্রধান উপদেষ্টার যে বক্তব্য, এবং সেখান থেকে তিনি 6টি কমিশন গঠন করলেন। 6টি কমিশনে কিন্তু কোনো না কোনোভাবে একটি ভালো নির্বাচনের জন্য এবং সংস্কারকে স্থায়ী রূপ দেওয়ার জন্য এর সাথে সম্পৃক্ত। এই কমিশনের উদ্যোগ বা যে সিদ্ধান্ত নিলেন বর্তমান সরকার, সেই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন? সেটা তো বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো হলো, কারণ সব জায়গায় জঞ্জাল আছে, জঞ্জালগুলি সাফ করতে হবে এবং একটা সত্যিকারের গণমুখী প্রশাসন গড়ে তুলতে হবে এবং এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যেখানে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, স্বচ্ছ এবং প্রত্যেকের ভোটাধিকার নিশ্চিত হয়, সেইটার ব্যবস্থাটা করতে হবে। এই কারণে পুলিশ ব্যবস্থার মধ্যে গোলমাল ছিল, সেটা দূর করতে হবে। বিচার ব্যবস্থার মধ্যে নারকীয় একটা ধ্বংসযজ্ঞ ছিল এবং দলীয়করণ করা হয়েছিল, সেটাকে ক্লিয়ার করতে হবে। জনপ্রশাসনের সমস্যা আছে, সেগুলি ঠিক করতে হবে। দুদকে আছে, দুদক ছিল একটা নখদন্তহীন একটা প্রতিষ্ঠান, সেটাকে সত্যিকার অর্থে কার্যকর করতে হবে এগুলি। এবং আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে এটার কিন্তু টাইম ফ্রেমও দেওয়া হয়েছে যে 3 মাসের মধ্যে তারা একটা জিনিস দাঁড় করাবে, তারপরে রাজনৈতিক দলগুলির সঙ্গে বিভিন্ন স্টেকহোল্ডারের সাথে আলোচনা করে
আমরা কিন্তু একটা স্পষ্ট দিক নির্দেশনা আমরা পেয়েছি এবং এক মাসে আমরা যতটা আশা করেছিলাম ততটা না হলেও অনেকখানি তারা কিন্তু চেষ্টা করেছে একটা শৃঙ্খলার মধ্যে দেশটাকে নিয়ে আসার জন্য। একটা ধ্বংসস্তূপ, একটা এত প্রাণহানি, এত রক্তপাত, সেগুলি থেকে আবার একটা নতুন সৃজনের পথে যেতে কত কষ্ট লাগে, কত ত্যাগ লাগে, কত দূরদর্শিতা লাগে, পরিপক্কতা লাগে, দেশপ্রেম লাগে, আন্তরিকতা লাগে, সেটা কিন্তু আমরা প্রমাণ পাচ্ছি। এর মধ্যেও কিন্তু নষ্টামি আছে, চেষ্টা করা হচ্ছে, বারবার এটাকে ব্যর্থ করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং আপনি দেখবেন আমাদের দেশের এবং দেশের বাইরেও কিন্তু ষড়যন্ত্র চলছে এটাকে নস্যাৎ করার জন্য। এবং যেই ধরনের আচরণ আমরা ভারতের কাছ থেকে দেখছি সেটা খুবই অপ্রত্যাশিত। তারা কিন্তু নানানভাবে আমাদের এটাকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে। কোনো দলের সঙ্গে তো কোনো দেশের সম্পর্ক হতে পারে না। দল আসবে, দল যাবে, দেশের সাথে সম্পর্ক হবে দেশের, পিপল টু পিপল, পিপল টু পিপল, তাই না? সেই বোধোদয়টা কিন্তু এখনো ভারতের হয়নি। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে তাদের সম্মান করতে হবে। আমরা ঠিক আছে, আমাদের মুক্তিযুদ্ধে তারা 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে, আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, দেশ স্বাধীন করার ক্ষেত্রে তারাও প্রাণ দিয়েছে, কিন্তু আমাদের সঙ্গে তো প্রভুত্ব করলে তো হবে না। দাদাগিরি আমরা কোনোভাবে সহ্য করব না, আমাদের সীমান্ত হত্যা আমরা কোনোভাবে গ্রহণ করব না। আমরা বন্ধুত্ব চাই, প্রভুত্ব চাই না। সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে আমরা এই আমাদের সম্পর্কটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা তার প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না, কিন্তু মানসিকতাটাকে চেঞ্জ করতে হবে। প্রত্যেকটি দেশ দেখবেন ভারতের আশেপাশে যত আছে সবাই কিন্তু তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। একমাত্র বাংলাদেশই ছিল তথাকথিত স্বামী স্ত্রীর সম্পর্ক। কি ন্যাক্কারজনক একটা, অপমানজনক একটা মন্তব্য না, শুধু তাদের মানসিকতাটা ছিল সেরকম। এবং একটা এত বড় দলকে ফেলে রেখে শেখ হাসিনা পালিয়ে গেছেন কাপুরুষের মতো। আবার বলেছিল যে শেখ হাসিনা পালায় না, কিন্তু এতগুলি মানুষকে বিপন্ন করে একটা পার্টিকে ধ্বংস করে দিয়ে চলে গেছে। এবং তার পিতাকে দ্বিতীয়বার শেখ হাসিনা নিজে হত্যা করেছে, তাই না? এত মানুষের উপরে চাপিয়ে দিয়ে সব জায়গায় বঙ্গবন্ধু কর্নার, মুজিব কর্নার, কোটি কোটি টাকা লোপাট, তারপরে গণভবন নিয়ে নেওয়া, জাতির পিতার উত্তরাধিকার যেটা রদ করলো এই সরকার, সেগুলি করেছে। একটা পারিবারিক সম্পত্তিতে দেশটাকে পরিণত করেছে। এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। মানুষ রুখে দাঁড়িয়েছে, ছাত্ররা রুখে দাঁড়িয়েছে, সেটা একটা ভরসার কথা, আমাদের আশার কথা, স্বপ্নের কথা। সবাইকে এটার ক্ষেত্রে বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে এবং সচেষ্ট হতে হবে। অল্প কয়েকজন উপদেষ্টার উপরে সব দায়িত্ব চাপিয়ে দিলে হবে না, সেটা হবে মূর্খতার শামিল এবং আত্মহত্যার শামিল। হাসান হাফিজ ভাই, অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার ওয়াহিদুর রহমান টিউব আসছে যে ভারতের প্রসঙ্গ নিয়ে একটু আপনার আলোচনা শুনবো, যেটি হাসান হাফিজ ভাই বললেন যে ভারত সহ যে কোনো রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে। সেই জায়গাটি নিশ্চিত করার জন্য জনগণ এবং রাষ্ট্রের পক্ষ থেকে করণীয় জায়গাটিতে আপনার দেখুন, বিশিষ্ট কবি হাফিজ ভাই যেটা বললেন যে ভারতের সাথে আমাদের প্রতিবেশী সুলভ, বন্ধুত্ব সুলভ, সম্মানের সহিত আমাদের যে সম্পর্ক সেটা থাকবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি স্বাধীনতার পর থেকে, যে ওনারা আমাদেরকে সাহায্য করেছেন, আমাদেরকে লক্ষ লক্ষ লোক সেখানে শরণার্থী আশ্রয় দিয়েছেন, কিন্তু আমাদের যেমন স্বাধীনতার প্রয়োজন ছিল ওনারা সাহায্য করেছে, এ নিয়ে কোনো আমাদের দ্বিধাদ্বন্দ্ব নেই, আমরা কৃতজ্ঞ আজীবন থাকব। কিন্তু ওনাদের একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল, সেটা প্রমাণ হয়ে গেছে পাকিস্তানকে ভাঙা। এটা ডাইরেক্ট ইচ্ছা করুক আর অনিচ্ছাকৃত হোক, পাকিস্তানকে ভাঙা এদের ওনাদের ইচ্ছা ছিল। এর ওনারা একভাবে সার্থক হয়েছে, বা বৃহত্তর পাকিস্তানকে ভেঙে দিয়েছিল। এমনকি এই আমাদের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার খুনি হাসিনার পিতাও সেই সময় পাকিস্তানের এই অখণ্ডতা রক্ষা করার জন্য উনি চেয়েছিলেন। ওইটা ঐতিহাসিক সত্য। তারপরে আমরা এখন দেখতে পাচ্ছি কি প্রতিদিন ফেলানি সহ অসংখ্য মানুষের এমন একটা সত্তা নাই, সীমান্তে হত্যা করতেছে। পৃথিবীর, আমি ইউরোপের বহু দেশ ঘুরেছি, আপনারা জানেন সবাই, পৃথিবীর কোনো দেশে সীমান্তে মানুষ হত্যা করা হয় না। ধরেন গরু চুরি করলো বা অন্য কাজ করলো, যাই করলো, সব কিছুই করুক, একে গ্রেপ্তার করা হোক, ওই দেশের সীমান্তে ওই দেশে অ্যারেস্ট করা হোক, তাকে গ্রেপ্তার করে জেলে দেওয়া হোক, পরে আইনের মাধ্যমে সে বেরিয়ে আসুক বা জেল খেয়ে। কিন্তু এই যে বিনা কারণে শিশুদেরকে হত্যা করা, এটা তো মানবাধিকারের লঙ্ঘন করা হচ্ছে। এবং আমরা জানি না এখন পর্যন্ত ভারত কেন এগুলি করতেছে। এবং ভারতের যে মিডিয়াগুলি আশ্চর্যজনকভাবে, আপনারা সাংবাদিক জানবেন যে এই যে আমরা ফেসবুকে দেখি, তারা কিভাবে যেমন লাগে যে পৃথিবী শেষ হয়ে যেতেছে, তারা এমনভাবে বাংলাদেশের ছোট ঘটনাগুলিকে, এবং এই 5ই আগস্টের পরে আমি বলবো না কোথাও কিছু হয় নাই, তবে সাম্প্রদায়িক সম্প্রীতি আমি বিশ্বাস করি 99%ই ভালো ছিল। সেখানেও ওরা বিভিন্নভাবে অভিনয় করে, এই যে কাঁটাতারের বেড়ার কাছে গিয়ে কান্দাকাটি করে, পানির মধ্যে গিয়ে যে আমাদেরকে বাঁচাও, এমন একটা প্রপাগান্ডা তৈরি করার সৃষ্টি করেছিল। তা আমাদের যে সচেতন জনগণের ঐক্যবদ্ধতা, ছাত্র জনতার ঐক্যবদ্ধ সংগ্রাম এবং আমাদের উপদেষ্টা পরিষদ সহ সবার সম্মিলিত প্রচেষ্টার কারণে ভারতের এই লজ্জাহীন এই ধরনের প্রপাগান্ডা সাকসেস হয় নাই। তা আমরা আবারও বলতে চাই, আমরা চাই পিপলস টু পিপল, ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের যে সম্পর্ক, এটা অটুট থাকবে এবং কোনো ব্যক্তির সাথে না। কারণ আমাদের
ভারতের যে প্রধানমন্ত্রী মোদি, উনি শুধুমাত্র শেখ হাসিনার সাথে তার সম্পর্ক বজায় রেখেছেন, শেখ হাসিনাকে রাখার জন্য যা করার তাই করেছেন। 2014 সালে সুজাতা সিং কী করেছেন? আমরা যে ভারতের এই যে আগের প্রধানমন্ত্রী ছিলেন, উনি তার বইতে লিখে গেছেন কীভাবে উনি জাতীয় পার্টিকে নিয়ে একটা দেশের গণতন্ত্রকে হত্যা করার জন্য, শেখ হাসিনার আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য কীভাবে উনি এই কূটকৌশল অবলম্বন করে 14 নির্বাচনে উনি গিয়েছেন। 2018 সালের নির্বাচন আপনারা জানেন কি হয়েছে, রাতের অন্ধকারে। 24-এ তো একতরফা নির্বাচন। এই যে জনগণের এই ক্ষোভ, এই জিনিসগুলি ভারত জেনে শুনে ঠান্ডা মাথায় বাংলাদেশের গণতন্ত্রহীন অবস্থায় বাংলাদেশকে অধঃপতিত করেছেন। আরেকটা জিনিস কেউ আমরা বলি না, যে এই যে 5ই আগস্টের আগে পরে আরও 2-3 দিন পর্যন্ত হাজার হাজার ভারতীয়, এটা পুলিশ হতে পারে, ভারতীয় সেনাবাহিনী হতে পারে, সোলজাররা কীভাবে এই যে বাড্ডা বংশাল বিভিন্ন জায়গায় ওপেন গুলি করে, অজস্র আমাদের কাছে প্রমাণ আছে। কিন্তু আমি বুঝলাম না, তত্ত্বাবধায়ক সরকার হোক, অন্তর্বর্তীকালীন সরকার হোক, এই ব্যাপারটাকে সবাই একটু ইগনোর করছেন। এই সৈন্যবাহিনীগুলিকে গ্রেপ্তার করে তাদেরকে প্যারেডের মতো রাখা উচিত ছিল, তারপর ভারতের কাছে এগুলো হস্তান্তর করা উচিত ছিল, হত্যা করা নয়। কিন্তু এই কথাটা কেউ বলতেছেন না। তাই আমরা বলতে চাই, ওই দিনের ঘটনায় বাংলাদেশে অনেক ক্ষয়ক্ষতি হতো। আমরা ভারতের প্রতি এখনও সহমর্মিতা এবং বন্ধুত্বসুলভ আচরণের জাতীয়তাবাদী দল সহ দেশের শান্তকামী মানুষ, কিন্তু ওনারা আমাদেরকে মানুষে মনে করেন না। ওনারা আমাদেরকে মনে করেন যে এই সিকিম, ওনারা আমাদেরকে মনে করেন অন্য একটা অঙ্গরাজ্যের কোনো অধিবাসী। কারণ আমরা আমাদের করিডোর সহ, এই যে স্বামী স্ত্রীর কথা বললেন, আমাদের সমস্ত কিছুই ভারতের কাছে অলিখিত লিখিতভাবে এই বাংলাদেশের জনগণের চাপিয়ে দেওয়ার নীতি আর মানবে না, এটা আর সম্ভব না। জি হাসান হাফিজ ভাই, এই প্রসঙ্গে একটু আসতে চাই যে দুটি প্রশ্ন আপনার কাছে, যে ভারতের কোনো গণমাধ্যম যে বাংলাদেশে উগ্রবাদ ছড়িয়ে পড়ছে এই ধরনের একটা খবর তারা মিথ্যা গুজব এবং খবর তারা ছড়িয়ে দিচ্ছে, সেক্ষেত্রে আমাদের গণমাধ্যমগুলো কি করতে পারে, এটি একটি প্রশ্ন। আরেকটা হলো, আমাদের দেশে আমরা 6টি ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে যে কমিশন দেখছি, গণমাধ্যমের সংস্কারের জন্য কোনো কমিশন প্রত্যাশা আপনি করেন কিনা, এই দুটি প্রশ্ন আপনার কাছে রেখে গেলাম। ভারতের কোনো গণমাধ্যম যে আমাদের বাংলাদেশে উগ্রবাদ ছড়িয়ে পড়ছে এই বিষয়টি নিয়ে যে গুজব এবং মিথ্যা সংবাদ প্রচার করছে, সেক্ষেত্রে আমাদের দেশের গণমাধ্যমগুলোর করণীয় কী এবং গণমাধ্যমের সংস্কার প্রয়োজন, এই আওয়াজটিও কিন্তু নানাভাবে উঠছে। সেই সংস্কারের লক্ষ্যে বর্তমান সরকার কি করতে পারে বা সরকারের কাছে কি প্রত্যাশা আপনার? ভারতীয় কিছু কিছু গণমাধ্যমে তো খুবই আপত্তিকরভাবে আমাদের তথাকথিত যে সাম্প্রদায়িক দাঙ্গার কথা আমরা জেনেছি, সেগুলি কিন্তু অতিরঞ্জিতভাবে একটা উস্কানিমূলকভাবে আমাদের দেশটাকে সাম্প্রদায়িক একটা দেশ হিসেবে প্রমাণ করার জন্য একটা অপচেষ্টা হয়েছে, সেটা নষ্ট হয়ে গেছে। সেটা আপনি জানেন যে ফ্যাক্ট চেক একটা আছে, সেটার মাধ্যমে দেখা গেছে যে অধিকাংশ জিনিসই ভুয়া ছিল। এবং আপনি সাম্প্রতিককালে দেখবেন যে ভারত যে ইলিশ চেয়ে আমাদের কাছে চিঠি দিয়েছে দুর্গাপূজায়, যেটা আগে শেখ হাসিনা অকাতরে দিত আমাদের দেশের মানুষকে না খাইয়ে রেখে, তো সেখানে আবার একটা খোঁচা দিয়েছে যে বাংলাদেশ যে এরকম ইন্ডিয়া থেকে ডিম এসছে, সেই ডিমের জন্য তারা বাংলাদেশের পাতে ডিম পড়েছে, মানে আমরা একটা কটাক্ষ করা হয়েছে। বাংলা মনে হয় যেন ভারতের ডিম ছাড়া আমাদের দেশে চলছে না, গরু ছাড়া চলছে না, আমাদের 100 বার চলছে। আর সেই দেশে যে গরুর জন্য মানুষকে, মুসলমানদেরকে হত্যা করা হয়, তারা কত রপ্তানি করে গরুর মাংস, সেখানে গরুদেরকে হত্যা করা হয় না। এগুলি তো একটা ইত্রামি আসলে সত্যিকার অর্থে, এবং এইটা একটা ডাবল স্ট্যান্ডার্ড। তো সেই আমরা এগুলির নিন্দা করি। আমাদের বাংলাদেশের গণমাধ্যমের দায়িত্ব হবে এবং সত্যিকারের ঘটনাগুলি তুলে ধরা, এবং এর মধ্যে সেটা তুলে ধরতে আমরা পেরেছি। যে অনেক জায়গায় যে তথাকথিত হামলার কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবে গিয়ে দেখা গেছে সেগুলি সত্যতা নেই। আপনি জানেন যে আমাদের যাদেরকে মৌলবাদী বলে গাল দেওয়া হয়, সেই মাদ্রাসার ছাত্ররা মন্দিরে পাহারা দিয়েছে না? দিয়েছে তো, এবং আরও দেবে। দুর্গাপূজার মধ্যে বিশেষভাবে আরও তারা দেবে। এবং এই সরকার দুর্গাপূজায় বরাদ্দ বাড়িয়ে দিয়েছে, আগের থেকে বাড়িয়ে দিয়েছে। সুতরাং এটা আমাদের সবসময় একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ছিল। ভারতের যত দাঙ্গা হয়, যত মোদি যেই রকম ট্রেনে আগুন লাগিয়ে মুসলমানদের পুড়িয়ে ফেলে, গরু রাখার জন্যে মানুষকে হত্যা করা হয়, আমাদের দেশে তো সেরকম ঘটনা ঘটে না, কখনো ঘটে না। যা ধারণা করা হয়েছিল যে একটা পরিবর্তনের পরে যে রক্তগঙ্গা বয়ে যাবে, সেগুলি তো কিছুই হয় নাই, কিছুই হয়নি। অথচ এটা যদি এই ক্ষেত্রে আওয়ামী লীগ যদি এরকম বিজয়ী পার্টি হতো, তাহলে দেখতেন কী অবস্থা হয়েছে। এই যে 17 জুলাইয়ের যে বিপ্লব, সেখানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের লোকেরা গুলি করেনি, তারা হামলা করেনি, তারা তো ধ্বংস করে দিতে চেয়েছিল আমাদের সেই সাফল্য, সেগুলি নস্যাৎ করে দিয়েছে আমাদের সবার একটা সম্মিলিত শক্তি। সেটাই আমাদের ভরসা, এবং এইটাই আমাদের 4 কোটি তরুণই আমাদের ভরসা। এবং আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আছে, তারা রক্তপাত থেকে দেশটাকে রক্ষা করেছে, গৃহযুদ্ধ থেকে দেশটাকে রক্ষা করেছে। সবাই মিলে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং আমরা সত্যিকারের
স্বপ্নের বাংলাদেশ একটা বিনির্মাণ করব। গণমাধ্যম সংস্কারের আমাদের দেশের গণমাধ্যমেরও সংস্কার প্রয়োজন আছে, কারণ আমাদের অতীতে আমরা দেখেছি যে একটা আমাদের নতজানু গণমাধ্যম ছিল, সেটার কারণও ছিল কারণ এইভাবে আমাদের গলা টিপে ধরা হয়েছিল, নানান কালা কানুন দিয়ে কত সাংবাদিককে নির্যাতন করা হয়েছে। যে আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছে, আমার দেশের মজলুম সম্পাদক মাহমুদুর রহমানকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। তথাকথিত যেই মানে ইনু যে এখন যিনি বন্দী আছেন, যখন তথ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে এইটা বন্ধ করে দেওয়াটা সাময়িক। সাময়িক মানে কি 13 বছর? তো এগুলি হলো একটা কি বলবো মানে ধৃষ্টতা এবং জঘন্য একটা মানে নজিরবিহীন একটা কুক্ষিগত করার সামন্ত একটা শাসন ব্যবস্থা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। স্বৈর শাসন ছিল, আমরা ভোট দিতে পারি নাই, রাতের ভোট হয়েছে, তারপরে আপনার হয়েছে ডামি ভোট হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হয়েছে। তো এই জন্যে আমরা কি এত মানুষ রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছিল এই একটা দলের কুক্ষিগত হওয়ার জন্যে? তো সেই আওয়ামী লীগকে তো আওয়ামী লীগ নিজেই হত্যা করেছে, তাই না? এবং এই তরুণরা সেটা রুখে দেবে এবং কখনোই ভবিষ্যতে কোনো ফেসিবাদী শাসন এই দেশে জন্ম যেন না নেয়, সেই তরুণরা সেটার অঙ্গীকারে আমাদেরকে উজ্জীবিত করেছেন। আমরা তাদের কাছে তাকিয়ে থাকব। তাদের নতুন নেতৃত্ব, স্বচ্ছ নেতৃত্ব এবং বৈষম্যহীন একটা নেতৃত্ব আমরা আশা করব। সেইটাই একটা ভরসার জায়গা। অসংখ্য ধন্যবাদ হাসান হাফিজ ভাই। আর আলোচনা শুনবো ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপুকে আসতে চাই, যেটা আর যাতে ভবিষ্যতে কোনোভাবেই ফেসিবাদ জেগে উঠতে না পারে, সেটি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে, কোনো ব্যক্তির পক্ষ থেকে। সেক্ষেত্রে তরুণদের উপরে আমাদের ভরসা, যেটি আমাদের বরেণ্য কবি হাসান হাফিজ ভাই বললেন। এবং সেক্ষেত্রে তরুণদের কিন্তু রাষ্ট্র সংস্কার প্রশ্নে সক্রিয় থাকা, এবং এই সক্রিয় থাকার বিষয়টি হচ্ছে যে যার যা দায়িত্ব ভূমিকা সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, সর্বোপরি নিজের প্রয়োজনে। সেই জায়গা থেকে কিভাবে সবাইকে উজ্জীবিত করা যায়? ধন্যবাদ আপনাকে। এই তরুণরা, লাখো লাখো তরুণ এবার এই গণজাগরণে শরিক হয়ে দীর্ঘ 17 বৎসরের যে গণতান্ত্রিক নিষ্পেষণ, অপারেশন, এই যে হত্যাযজ্ঞ, গুম খুন, মানে যত ধরনের নির্যাতন আছে এই বিএনপি সহ সমস্ত বিরোধী রাজনৈতিক দলের উপর চলছিল, আমরা পেরে উঠছিলাম না, কিন্তু আন্দোলন অব্যাহত ছিল, ঘরে হোক বাইরে হোক। এমনকি আপনাদের এই টক শোতে অনেক সময় আমি বা আমাদের অনেক নেতারা আসতে আমরা আতঙ্কগ্রস্ত ছিলাম, কি বাইরে থেকে গুম হয়ে যায় না আমাদেরকে নিয়ে যায়। অথবা টক শোর ভিতরেও অপোজিশন যারা ছিল আওয়ামী লীগের, স্বৈরাচারের, এরাও অনেক সময় এতটা মারমুখী থাকতো, এতটা উত্তেজিত থাকতো যে কোনো সমালোচনাই করা যাবে না। এর সাক্ষী আপনারা। তাই এখন এই অবস্থায় আমরা আসছি। তা আমাদের ধারণা হচ্ছে, আমাদের আশা ভরসা হচ্ছে তরুণরা শিক্ষিত হয়ে তারা বিশ্ববিদ্যালয়ে বা যেখানে লেখাপড়া করতেছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, তাদের লেখাপড়াটা ঠিকভাবে ধরে রাখবে এবং যখনই গণতন্ত্র বিরোধী কোনো কাজ এবং স্বৈরাচারের কোনো ধরনের স্পর্শ এই জনগণের কাছে আবার চলে আসবে, তারা রুখে দাঁড়াবে। কারণ এই প্রজন্মটা আমরা দেখতে চাই, আমাদেরও তো বয়স হয়ে গিয়েছে 55-60-এর কাছাকাছি, আমরা দেখতে চাই আগামী একটা লম্বা প্রজন্ম যাতে গণতান্ত্রিক পরিবেশে আমরা জীবনযাপন করতে পারি। ভবিষ্যৎ কীভাবে বলতে পারি না, এত বড় বিপ্লবের পরে একটা দীর্ঘ সময় এদেশের মানুষ গণতন্ত্রের স্বাদ উপভোগ করবে। তবে এখানে প্রত্যেকের দায়িত্ব আছে, ছাত্র সমাজের যেমন দায়িত্ব, অভিভাবকদের দায়িত্ব, আমরা যারা রাজনীতি করি তাদেরও সংযম, সহনশীলতা, দুর্নীতিমুক্ত, সত্য কথা বলা, সব জায়গায় দলীয় প্রভাব থেকে মুক্ত থাকা, নিজের চরিত্র ঠিক রাখা, লোভ, লালসা এবং রাষ্ট্রীয় সম্পদ যেভাবে আওয়ামী লীগ সরকার করেছে এই ধরনের তসরূপ থেকে আমাদেরকে বিরত রাখা, দলের আদর্শবান নেতৃত্বের প্রতি আমাদের শ্রদ্ধা রাখা, তাহলেই এই দেশটা আমরা সুন্দরভাবে গড়ে তুলব। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কি ভূমিকা রাখতে পারে? রাজনৈতিক দলগুলির বিরাট ভূমিকা। কারণ আমাদের যদি ধরেন 6 মাস 1 বছর পর যখনই নির্বাচন হয়, আমরা বিশ্বাস করি এদেশে গণতন্ত্রকামী মানুষ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দেবে। এটা আমাদের ধারণা এবং মাঠের ধারণা, মাঠের স্পষ্ট ধারণা। যে তৃণমূলে আমরা আছি, সেখানে আমরা বিশ্বাস করি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আমরা সরকার গঠন করব এবং দীর্ঘদিন যাবৎ আমরা সরকারের বাহিরে। এই একটা রাজনৈতিক দল, এখানে জামাত ইসলামী আছে, অন্যান্য ছোটোখাটো সংগঠন আছে, প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র ভূমিকা আছে এবং আমাদের নেতা জাতীয় সরকারের কথা বলেছেন। এর মানে হচ্ছে জাতীয় সরকারের একটা ব্যাপক অবদান থাকে সকল রাজনৈতিক দল থেকে, ছোট হোক বড় হোক, পেশাজীবী, বুদ্ধিজীবী, আইনজীবী, সাংবাদিক সহ কবি, সাহিত্যিক, সকল শ্রেণী থেকে আমরা যেটা ভাবতেছি এই সরকারের অংশগ্রহণ, পার্ট অফ দিস গভর্নমেন্ট, পার্ট অফ দ্য কামিং গভর্নমেন্ট থাকবে। এতে করে কি হবে, আমাকে স্বৈরাচার হওয়া বা আমাকে একতরফা কোনো কাজ করা থেকে আমাকে বিরত রাখবে, যেহেতু সবাই একসাথে আছি। এবং প্রথম যে গভর্নমেন্টটা হবে
জানি না পরে কি হয়। আমরা চাচ্ছি যে জাতীয় সরকারের মাধ্যমে এটা হবে, এবং আরও কিছু আছে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, ক্ষমতা বিকেন্দ্রীকরণ, হ্যাঁ হ্যাঁ, এবং দুইবারের বেশি হতে পারবে না, এবং আরও যে এই যে 31 দফা আমাদের আছে, এই দফার মধ্যে আমরা তো 2 বছর আগে এটা পেয়েছি, আমাদের নেতা তারেক রহমান এগুলি প্রকাশ করেছেন। এবং আমাদের স্বনামধন্য কবি হাফিজ সাহেব যেটা বললেন, এই যে আইসিটি অ্যাক্টের মাধ্যমে আদিল সহ, মাহমুদুর রহমান সহ আরও 25 অনেক সাংবাদিক মারা গেছেন, সাংবাদিক চোখ চলে গেছে। এই আন্দোলনে প্রায় 20-30 জন সাংবাদিক জীবন দিয়েছেন। মফস্বলের অনেক সাংবাদিক এখনও পালিয়ে বেড়াচ্ছেন, সেখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম নাই, সকল সাংবাদিকই কিন্তু জীবন দিয়েছেন এই আন্দোলন সংগ্রামে। আমরা চাই সাংবাদিকরা তাদের মেরুদণ্ড উঁচা করে দাঁড়াক, সংবিধানে মত প্রকাশের যে ধারা আছে, মৌলিক ধারা, এটার প্রতি তারা সমন্বিত থাকুক। আমার ব্যক্তিগত অভিমত, এদেশে টোটাল যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, ফ্রিডম অফ যে তথ্যের যেই আদান প্রদান, এটা কমপ্লিটলি ওপেন করে দেওয়া। কিন্তু বর্তমান সরকার প্রধানও কিন্তু বলছেন যে আমার সরকারের ভুল ত্রুটিগুলো আপনারা ধরিয়ে দেন, আলোচনা করুন, সমালোচনা করুন, এখান থেকে আমরা সংস্কারের এবং আমরা কোনো সংবাদপত্র নেওয়া যায় সেগুলো আমরা কোনো সংবাদপত্র বা মিডিয়া বা টেলিভিশন বন্ধ করার পক্ষে কখনোই না। কারণ আপনাকে যখন মুখ বন্ধ করে দেওয়া হবে তখন এটা বিরূপ প্রতিক্রিয়া হবে। বলতে দেওয়া হোক, বলতে বলতে একদিন আমরা সচল হব, বলতে বলতে আমাদের ভুল ত্রুটিগুলি আমরা প্রকাশ পাবো। আপনি আমাকে বলবেন যে আপনি ভুল যখনই বন্ধ করে দেওয়া হয় তখন গণতন্ত্রের যে চতুর্থ মাধ্যম বাংলাদেশের বা গণতান্ত্রিক বিশ্বের, এই মাধ্যমটাকে যদি অপারেশন করা হয়, বন্ধ করে দেওয়া হয়, তাহলে গণতন্ত্র স্থগিত হয়ে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ। হাসান হাফিজ ভাই, আসতে চাই যে বলার সুযোগ অথবা বলার অধিকার বন্ধ করে দেওয়া হলেই ফেসিবাদের একটা জাগরণ এক ধরনের সুযোগ তৈরি হয়, আপনি একমত কিনা? এটা অবশ্যই আমরা নিকট অতীতে দেখেছি যে আমরা তো সত্যি কথা লিখতে পারতাম না, বলতে পারতাম না, ফলে ফেসবুকে কিন্তু অতিরঞ্জিত খবরগুলি, এবং সেখানে তো কোনো চেকিং নাই, যাচাই বাছাই নেই, ফলে একটা গুজব সেভাবে ছড়িয়ে যেত, ফলে মানুষ আসলে সত্যিকার তথ্যটা জানতে পারতো না, ক্ষতি হয়ে যেত, এটাতে দেশের ক্ষতি হয়ে যেত, ন্যাশনাল ইন্টিগ্রিটির ক্ষতি হয়ে যেত। তো এখন যদি একটা বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যম থাকে, একটা ভাইব্রান্ট একটা মিডিয়া থাকে, সেটা প্রধান উপদেষ্টা বলেছেন যে আপনারা আমাদেরকে মশাহিবি করবেন না, আমাদের ভুল ত্রুটিগুলি ধরিয়ে দেবেন, সেই সহিষ্ণুতাও তাদের আছে। ফলে সেটা আমরা আশা করব যে তারা এগুলির থেকে শিক্ষা নেবেন। আমরা যে ভুল ত্রুটিগুলি, যেগুলি সমাজে গলদ আছে, অসঙ্গতি আছে, অন্যায় আছে, অবিচার আছে, বৈষম্য আছে, সেগুলি আমরা তুলে ধরছি। সেগুলির থেকে যদি সরকার শিক্ষা নেয় এবং সবাই যদি আমরা সচেতন হই, অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে যদি আমরা আন্তরিক হই এবং সংগ্রাম করতে থাকি, তাহলে কিন্তু আমরা সুফলটা পেতে পারবো। তো এই গণমাধ্যম সঠিক তথ্য দিতে হবে এবং আমাদেরও এই ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। স্বাধীনতার মানে তো যাচ্ছে তাই কিছু করে ফেলা না, সেখানেও দায়িত্বের ব্যাপার আছে, নিষ্ঠার, বস্তুনিষ্ঠার ব্যাপার আছে, সত্যকে তুলে ধরার ব্যাপার আছে, অতিরঞ্জনের কোনো সেখানে সুযোগ নেই। এবং ফেসবুকের উপরে তখন মানুষের নির্ভরতা কমে যাবে, তখন মিডিয়ার গণমাধ্যমগুলোর প্রতি আস্থা বাড়বে। ঠিক। জি, আরেকটি বিষয় যেটি এখনও আমরা কিন্তু গণমাধ্যমে চাঁদার ঘটনাগুলোর চিত্র আমাদের পড়তে হয়, দেখতে হচ্ছে, এবং নিত্য পণ্যের দাম ক্রয় সীমার মধ্যে আশা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের মন্তব্য রয়েছে, তাদের ভাবনাগুলো রয়েছে। এটা একেবারে করা যাচ্ছে না কেন? প্রত্যাশিত একটা আমরা অর্জনটা করতে পারিনি। এখন একজন উপদেষ্টা বলেছেনও যে একটু হাত বদল হয়েছে, সিন্ডিকেটে চাঁদাবাজি একটা রিপ্লেসমেন্ট হয়েছে, সেটা কোনোভাবেই কাম্য না। এখানে রাজনৈতিক দলগুলির একটা বড় ভূমিকা আছে। চাঁদাবাজি মুক্ত একটা মানে সিন্ডিকেট মুক্ত যদি একটা আমরা মানে পণ্য সরবরাহের একটা সিস্টেম আমরা গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু সহনীয় পর্যায়ে দ্রব্যমূল্য নিয়ে আসা সম্ভব হবে। সেটার জন্য সরকার কাজ করছে এবং তারা আশাবাদী যে হয়তো একটা মাসখানেকের মধ্যে এটার একটা দৃশ্যমান কিছু আমরা দেখতে পাব। তো সেই ব্যাপারের জন্যে রাজনৈতিক দলগুলির দায়িত্ব এখানে বেশি। তো তাদের যেহেতু আলটিমেটলি দেশ তো রাজনীতিকদেরই চালাতে হবে। এই সরকার তো হলো অস্থায়ী সরকার, একটা তারা ক্ষেত্র তৈরি করে দেবে যাতে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন হয়। সেটা কি করার জন্যে আমরা সবাই মিলে তাদেরকে সহায়তা করব এবং আমাদের রাজনৈতিক দলগুলিরও সংস্কারের প্রয়োজন আছে, তাদের নিজেদের মানসিকতার পরিবর্তন করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ হাসান। আমি ক্লিয়ার করতে চাই, 60,000 কোটি টাকা এই কিছুদিন আগে এই কাগজ ছাপিয়ে মুদ্রাস্ফীতি আরও বাড়িয়ে দিয়েছেন। কারণ ব্যাঙ্কগুলি খালি মানুষের কাছে টাকা নাই, ব্যাংকে 2 লাখ টাকা তুলতে গেলে পারমিশনের প্রয়োজন হয়। দেশটাকে লুট করে, প্রস্রুপ করে, লুটেরারা শেষ করে দিয়ে সর্বশেষে এই বিরোধী দলকে দমনের জন্য হাজার হাজার কোটি টাকা বানানো, এই 60,000 কোটি টাকা করার কারণে মুদ্রাস্ফীতি আজকে রিসিশন হয়ে এমন একটা অবস্থা হয়েছে যে টাকারও মান অনেক কমে গেছে।
সেটাও এটা ধারাবাহিক হত্যাযোগ্য, ধারাবাহিক অর্থনৈতিক যে দুর্বৃত্তায়নের ধারাবাহিকতা মাত্র আমরা 1 মাস পার হয়েছি। ইনশাল্লাহ এটার একটু সময় মানে লাগবে। এই জায়গাতে যেটি টিপু ভাই, যে হাসান হাফিজ ভাই যেটি বললেন, যে আসলে বিভিন্ন পর্যায়ে আমরা যে বিগত 15 বছর যে সিন্ডিকেট দেখেছি, সেই সিন্ডিকেটের চক্র অথবা এটাকে রোধ করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর একটা সোচ্চার ভূমিকা আমাদের দেশের বাস্তবতায় সবচেয়ে বেশি। সেই ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? এই ভূমিকাটা এটা একদিনের কোনো কর্মযোগ্য না, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। আমি যদি ব্যক্তিগতভাবে বলি, বাংলাদেশের মানুষ আমরা খুব আবেগপ্রবণ, বাংলাদেশের মানুষ আমরা ন্যাচারালি আমরা একটু লুবি, ন্যাচারালি আমরা নগদ পাওয়ার আশাবাদী, ন্যাচারালি আমরা এখনই হইতে হবে সব কিছু, এবং আমরা অনেক সময় নিয়ম নীতির তোয়াক্কা আমরা অনেকে করি না। তো এটা আমাদের শিক্ষিত সমাজ এটা ছড়ায় গেছে। কারণ দেখবেন পুলিশের সবচেয়ে উপরের পর্যায়ের অফিসাররাই সবচেয়ে দুর্নীতিগ্রস্ত। সচিবালয়ের কিছু সংখ্যক এবং অসংখ্য এনবিআরএ, কর, ট্যাক্স, গরিব রিক্সাওয়ালারা কিন্তু দুর্নীতি করে না, তরকারি বিক্রি করে দুর্নীতি করে না, অফিসে 15,000 টাকা বেতনে চাকরি কয় টাকা দুর্নীতি করবে। আমরা শিক্ষিত সমাজ এ দেশটাকে অনেকটা মাটির সাথে মিশিয়ে দিয়েছে গত 17 বছরে। বিসিএস পরীক্ষায় যেখানে মুদি দোকানের মতো প্রশ্ন বিক্রি হয়, সেই জ্ঞান দিয়ে আমরা কোথায় গিয়ে পৌঁছেছি। তাই এটা বিরাট কর্মযোগ্য ভাই, এতে সময় লাগবে। এবং আওয়ামী লীগ, বিএনপি বা এরপরে আমরা যারা আছি, এই যে সিন্ডিকেটের রাজনীতি, এটা আমি অস্বীকার করব না, হাত বদল হইতেই পারে। এটার থেকে আসতে হলে আমাদের রাজনৈতিক স্টেবিলিটি দরকার। জনগণের গণতান্ত্রিকভাবে ভোটে নির্বাচিত ম্যাক্সিমাম ভালো মানুষ সংসদে হোক, পার্লামেন্টে হোক, কাউন্সিলর হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, কিছুটা শিক্ষারও প্রয়োজন আছে। এটাতে একটু সময় লাগবে, একদিনে যে আমরা রাজনীতিতে যারা স্বচ্ছ এবং তাদেরকেই সুযোগ করে দেওয়া উচিত। এবং আমি আরেকটা কথা বলবো, আমরা শুনছি যে পার্লামেন্টে যে গত 18 এবং 24-এর নির্বাচনে যারা ম্যাক্সিমাম দুর্নীতিগ্রস্ত, যাদের এই সম্পদ 1000 গুণ 2000 গুণ বেড়েছে, যারা কালিমামুক্ত নয়, তাদেরকে আগামী 10 বছরের জন্য জাতীয় কেন কোনো গণপ্রতিনিধিত্বমূলক কোনো নির্বাচনে অংশগ্রহণ না। কারণ এই ধরনের বুর্জোয়ারা আবার চলে আসবে, এই ধরনের সন্ত্রাসীরা এবং এই ধরনের লুটেরারা আবার সংসদে চলে আসবে। কারণ সংসদে যদি রাজনীতিবিদ না আছে, পলিটিক্স মাস্ট হ্যাজ টু বি গো থ্রু উইথ দ্য পলিটিশিয়ান, এখানে যদি না থাকে তাহলে কারা আসবে? চোরাকার বাড়ি, বাজে লোকেরা রাজনীতি করলে আমরা চান্স পাবো না। বেশার টিউবে অসংখ্য ধন্যবাদ। হাসান হাফিজ ভাই, এই প্রশ্নটা আপনার কাছে আমি রেখে যাই, যে একবার দুর্নীতি অথবা জনপ্রতিনিধি হয়েছে, সেখানে দায়িত্বহীনতা বা অন্যায় অব্যবস্থাপনার কারণে অভিযুক্ত হয়েছে, অভিযোগ প্রমাণিত হয়েছে, তিনি আর কখনো কোনোদিন জনপ্রতিনিধি হতে পারবেন না। যে প্রস্তাবটি ব্যারিস্টার টিপু ভাই রাখলেন, এই প্রস্তাবকে আপনি কিভাবে দেখেন? সেই আলোচনাটা খুবই ভালো প্রস্তাব। আমরা নিকটতীতে দেখেছি যে কালো টাকার মালিকরা কিন্তু সংসদ সদস্য হয়েছে, এবং ব্যবসায়ীদের, তথাকথিত ব্যবসায়ীদের 60%-এর উপরে এখানে কোনো সৎ লোক, 67%, হ্যাঁ, সৎ লোক তো নির্বাচনে যেতে চায় নাই, মেধাবী, কারণ তার লাঞ্ছিত হওয়ার পদে পদে সেই আশঙ্কা। তো আমরা এমন একটা জ্ঞানভিত্তিক সমাজ চাই যেখানে মেধাবীরা নেতৃত্বে আসবে, সৎ এবং দেশপ্রেমিক নেতৃত্ব আমরা পাবো, তাহলে দেশটার উন্নয়ন হবে। কারণ এটা রাতারাতিও হবে না, হয়তো আরও কয়েক দফা নির্বাচন হতে হবে। নির্বাচনটা যদি সুষ্ঠুভাবে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়, তাহলে আমরা কিন্তু আলটিমেটলি একটা সত্যিকারের গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশের চর্চার একটা ক্ষেত্র পাবো। এবং আমাদের দেশ তো অপার সম্ভাবনাময় দেশ। আপনি দেখেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা কত কষ্ট করেছে, 1 মাসে কিন্তু তারা $2 বিলিয়ন পাঠিয়েছে। সেটা একটা মানে বিশাল ঘটনা। কিন্তু না হলে এই যেই ধ্বংসযজ্ঞ হয়েছে, ইকোনমিক কর্মকাণ্ড বন্ধ ছিল, সেই তুলনায় কিন্তু একটা বড় ধরনের সংকটে আমাদের পড়ার কথা, কিন্তু আমরা সেটা পড়ছি না। সৌভাগ্য আমাদের সেটা। এবং এই দ্রব্যমূল্যের কথা বললেন, নতুন নেতৃত্বের কথা বললেন, সব ক্ষেত্রে কিন্তু আমাদের সংযমের পরিচয় দিতে হবে, দেশপ্রেমের পরিচয় দিতে হবে, এবং সহিষ্ণুতার পরিচয় দিতে হবে, এবং ত্যাগের একটা মানসিকতা থাকতে হবে। যদি সংস্কারটা না হয়, পুলিশের পোশাক বদলে তো আপনার কোনো লাভ হবে না যদি মানসিকতাটা না বদলাতে পারেন। মানবিক পুলিশ একজন হতে হবে, মানুষ যেন সত্যিকার অর্থে মনে করে যে পুলিশ আমার বন্ধু, আমার শত্রু না। পদে পদে ঘুষ খাবে, লুণ্ঠন করবে, এটা করেছে আগেকার সরকার, তাদেরকে অন্যায়ভাবে ব্যবহার করেছে বলে তারা এভাবে মাথায় উঠতে পেরেছে। তাদের মধ্যে তো ভালো মানুষও আছে, পুলিশও তো অনেক প্রাণ দিয়েছে, অনেক নিরীহ পুলিশেরও প্রাণ গেছে। তারা অত্যাচার করেছে সেটাও সত্য, আবার অনেকের নিরীহ পুলিশেরও প্রাণ দিতে হয়েছে সেটাও সত্য। তো আমরা একটা দেশপ্রেমিক পুলিশ বাহিনী চাইব, যারা সত্যিকার অর্থে জনগণের বিপদে পাশে দাঁড়াবে, জনগণকে রক্ষা করবে। এবং এমন দেশপ্রেমিক সেনাবাহিনীও আমরা চাইব, তারা সেটার প্রমাণও দিয়েছে। তারা কিন্তু বলেছে, স্বৈরাচারের পতনের আগের দিন বলেছে যে জনগণের পাশে তারা থাকবে।
এবং যখন মানে গণভবন আক্রান্ত হতে যাচ্ছিল তার আগে বলেছে যে আপনারা অপেক্ষা করেন, সেনাপ্রধানের বক্তব্য দেওয়া পর্যন্ত অপেক্ষা করেন। সেটার মধ্যে স্পষ্ট ইঙ্গিত ছিল যে সেনাবাহিনী শেখ হাসিনার নির্দেশ মতো গুলি চালানোর সিদ্ধান্ত থেকে সরে এসছে, সেটা তারা মানেনি। তাহলে কিন্তু একটা বিশাল রক্তপাত হতো। এই যে লক্ষ লক্ষ মানুষ, আমি নিজের চোখে দেখেছি, ঘন্টার পর ঘন্টা মিছিল যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, একটা সর্বপ্লাবী একটা অভ্যুত্থান হয়েছে। একটা বিশাল ব্যাপার এটা বাংলাদেশের ইতিহাসে। এরকম 71 ছাড়া আর কখনো বোধহয়, 71-এ তো 9.5 মাস ধরে যুদ্ধ হয়েছে, কিন্তু এই যে আমরা জুলাই বিপ্লবটা দেখলাম, যেটা দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলি ত্যাগ তিতিক্ষা করে, একটা নিপীড়ন সহ্য করে, পালিয়ে থেকে, গুমের শিকার হয়ে, হত্যার শিকার হয়ে একটা পরিস্থিতি এমন তৈরি করেছে, এটা আলটিমেট রূপটা ছাত্ররা দিতে পেরেছে। কোটা সংস্কার আন্দোলন এক দফায় পরিণত হয়েছে। হাসান হাফিজ ভাই, অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার ওবায়দুর রহমান টিউব ভাই, যেটি হাসান ভাই একটা জায়গাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করলেন, যেটা আমার কাছে মনে হয় আপনার কাছ থেকে শোনা প্রয়োজন, যে সর্বোপরি দেশপ্রেম থাকতে হবে। অবশ্যই দেশে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এটা আমাদের স্লোগান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্লোগান। যদি আমরা বিএনপির নেতাকর্মীরা, যেহেতু বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল বর্তমানে এবং অত্যন্ত জনপ্রিয়, সেই হিসাবে আমাদের দায়িত্ব বেশি। আমি আজকে এখান থেকে আমি সহ আমার এলাকা এবং আমার বিএনপির সকল নেতাকর্মীদের সবিনয় অনুরোধ করব, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দীর্ঘ 17 বছরে আমরা দেশের প্রশ্নে কোনো আপোষ নাই। দেশের প্রশ্নে সর্বপ্রথম দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা, তারপরে দেশের গণতন্ত্র, তারপরে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং পৃথিবী বহির্বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমাদের অভিন্ন যে কমন গোল, কমন ইন্টারেস্ট থাকতে হবে। এটা যদি থাকি, হয়তো আমাদের চলার পথে কণ্ঠকাকীর্ণ হবে, কখনো আমরা একটু এদিক ওদিক হইতে পারে। দেশের রাজনীতি, আমাদের শিক্ষা ব্যবস্থা যেন ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের প্রশাসনিক কাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা, সিকিউরিটি বলতে যেটা বোঝায় ওটাকে ডাউনগ্রেডেড করা হয়েছে। সর্বক্ষেত্রে আমাদের হাফিজ ভাই যেটা বললেন, সর্বক্ষেত্রে আমাদের যে ধ্বংসযজ্ঞের একটা ছাপ এখনও আমরা বহন করছি, এটা থেকে উঠতে সময় লাগবে। তো আমাদের দেশপ্রেম প্রথম থাকতে হবে। দেখুন, একটা মানুষের চলার জন্য কত টাকা প্রয়োজন হতে পারে, আমরা মাঝে মাঝে কোশ্চেন হয় কত টাকা, 1 কোটি, 2 কোটি, 50 লাখ, 20 লাখ বা 5 কোটি। সেখানে পেপার খুললে হাজার হাজার কোটি টাকা। দেখেন, এই টাকা নিয়ে তারা বহন করতে পারে না, খাইতেও পারবে না। আজকে পলাতক অবস্থা। আমরা বলবো যে আমরা we have got a great lesson from this terrible thing last 2 months. এই অবৈধ অর্থই তাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা যারা 90-এর গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমি ব্যক্তিগতভাবে আমরা এই দুইটা, একটা গণঅভ্যুত্থান আর একটা গণবিপ্লব, ছাত্র গণবিপ্লবের সাক্ষী হয়েছি। তা আমাদের বয়স অনেক হয়ে গেছে। আমরা কি চাই? আমরা এখন চাচ্ছি যে এখনও মাঝে মাঝে ঘুমায় থাকলে মনে হয় এখনও মনে হাসিনা ক্ষমতায় আছে। মানে তার দাম্ভিকতা, তার বক্তব্য, তার অত্যাচার, নির্যাতন মানুষের রক্তে রঞ্জিত অন্তরে গেঁথে গিয়েছিল। তাই এখন আল্লাহর রহমতে মানুষের এই সোচ্চারতার কারণে গণতন্ত্রের পথে অগ্রসর হচ্ছি। আমাদের অনেক কঠিন ভূমিকা। দেশ স্বাধীন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা যেমন কঠিন, ভারতের মতো এরকম একটি আধিপত্যবাদী, একটি কর্তৃত্বপরায়ণ, একটি অথরিটেরিয়ান গভর্নমেন্ট চারিদিকে, যেখানে এতগুলি রাষ্ট্র, 7 সিস্টার সহ চারিদিকে আমাদের বঙ্গোপসাগর ছাড়া চারিদিকে তারা বিদ্যমান, এমন একটি অবস্থায় তারা আমাদের প্রতি যে আচরণ শুরু করেছেন এবং আমাদের প্রধান উপদেষ্টা যে অত্যন্ত শক্তিশালী বক্তব্য উনি দিয়েছেন ভারতের বিরুদ্ধে, যে বাংলাদেশে যদি স্থিতিশীলতা নস্যাৎ করা হয়, ভারতের 7 সিস্টার সহ অন্যান্য এলাকায় স্থিতিশীলতা থাকবে না। এরকম দেশপ্রেমিক এত বড় শক্তিশালী ভাষণ বাংলাদেশের 17 কোটি মানুষকে উজ্জীবিত করেছে। তাই আমরা আসুন, সমস্ত রাজনৈতিক দল মিলে আমাদের যতটুকু পারি আমাদের সততা আর এই কোটি কোটি টাকা কামানোর যে মনোভাব, এটা থেকে সরে আসি। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের যে প্রশ্ন নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা আছে, এই ঐক্য আমরা তো চাই যে একেবারে সবসময় সে দেশের প্রশ্নে, আমাদের মানুষের মঙ্গলের প্রশ্নে এই ঐক্য অব্যাহত থাকুক। কিন্তু রাজনৈতিক দলগুলো আবার তার ক্ষমতাকেন্দ্রিক যে আচরণ অথবা নিজেদের যে আদর্শকে বাস্তবায়নের প্রেক্ষাপটে বিভাজিত হয়ে পড়বে কিনা। দেখুন, এই কালচারটা আমরা 90-এর গণ অভ্যুত্থানে যখন ছিলাম, সেই সময় কিন্তু একটা সুন্দর কালচার, স্বৈরাচার বিরোধী, এরশাদ বিরোধী আন্দোলনে আপনি হয়তো এই সময় ছিলেন, 3 জোটের উপরে রূপরেখা হয়েছিল।
একটা অভিন্ন লক্ষ্যে গণতন্ত্র উদ্ধার, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য। তারপরে আমরা কি দেখলাম যে 2001-এর দিকে বা যখনই বিএনপি ক্ষমতায় আসলো প্রথম দিকে, তারপরে দেখলাম যারা আজকে এই জামাত ইসলামীকে ফাঁসিতে ঝুলাইলো বা তাদের বিরুদ্ধে আন্দোলন করলো, জামাত এবং আওয়ামী লীগ মিলেই তখন কিন্তু আমাদের যে অভিষ্ট লক্ষ্য, যারা ধর্মনিরপেক্ষ বলি, ধর্ম এই জিনিসগুলির থেকে সরে এসে বিএনপিকে নামানোর জন্য যেটা করলো। 1996 সালে যে নির্বাচন হলো, এটাকে আমরাও সমর্থন করি না, কিন্তু ওই নির্বাচনের ফলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 মাসের মধ্যে আরেকটা গণতন্ত্র করে তত্ত্বাবধায়ক সরকার দেওয়া দেশকে উনি চাইলে কিন্তু হাসিনার মতো দেশ জোর জুলুম করে চেষ্টা করতে পারতেন, তা করেন নাই। তাই আমাদের মধ্যে এই যে লেসনগুলি, এই যে ফ্যাক্টগুলি, এই যে বিভিন্ন পলিটিক্যাল ড্রামাগুলি, এগুলি যদি আমরা মনে রাখি, এবং আরও বড় জিনিস যদি এই যে ইতিহাস, অবিলম্বে আমাদের ইতিহাস পাল্টাতে হবে। ইতিহাস যে ভুল তথ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসগুলিকে একতরফা করা হয়েছে, সবার সত্য মাওলানা ভাসানী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শেখ মুজিব সহ, মাওলানা আপনাদের ওসমানী সহ আরও যারা স্বাধীনতা সংগ্রামী এবং ছাত্ররা, এগুলি আমাদের অবিলম্বে আমাদের নতুন প্রজন্মের জন্য পাঠ্যপুস্তকে আনতে হবে, না হলে নতুন প্রজন্মের কাছে আমরা কিছু আশা। একেবারে শেষ লাইন শুনবো, শেষ লাইন কি বলবেন? শেষ লাইন, অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতার সময় এত ছাত্র একসাথে জীবন দেয় নাই, এত কষ্ট হয় নাই, এত পুলিশও মারা যায় নাই। তা আমরা বলবো, আসুন সব কিছু বলে গিয়ে যে যেই পক্ষে থাকুন, একটা গণতন্ত্রের স্বাদ আমরা ভোগ করি। আমরা আগামী as soon as possible the general election will be held, আমরা আশা করি, এবং সকল দলমত নির্বিশেষে নির্বাচনে অংশগ্রহণ করি, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হই বা যারা নির্বাচিত হবেন, এই দেশটাকে গড়ে তুলুন, এবং ছাত্রদের এই রক্ত মাখা বাংলাদেশকে আমরা আগামী অনেক 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 প্রজন্ম এটা মনে রাখি। এটা যদি মনে রাখি, তাইলে ভারতের বিরুদ্ধে এই আধিপত্যবাদ আমরা মনে রাখবো, এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রেখে বাংলাদেশকে একটি সুন্দর সুন্দর রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলতে পারি। অসংখ্য ধন্যবাদ। হাসান হাফিজ ভাই, আপনার শেষ মন্তব্য কি থাকবে? একই কথা আমি বলবো, রাজনীতিকদের দায়িত্বটা সবচেয়ে বেশি। ছাত্ররা তো একটা বড় কাজ করে দিয়েছে, ছাত্ররা তার দেশ চালাবে না, ভবিষ্যতে চালাবে। তারা সেইরকম সুন্দর লেখাপড়ার ভিত্তিতে তাদের নিজেদের নেতৃত্বটাকে গড়ে তুলবে, একটা জ্ঞান ভিত্তিক সমাজের আমরা স্বপ্ন দেখি, সেটা কায়েম হবে। তো এবং অন্তর্বর্তী সরকার একটা ক্ষেত্র তৈরি করে দেবে, সেটার মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একটা স্থায়ী গণতান্ত্রিক কাঠামোর দিকে আমরা এগিয়ে যাব। সেটার জন্য যা যা প্রয়োজন, পাঠ্যপুস্তকের কথা উনি বললেন, পাঠ্যপুস্তকে ইতিমধ্যে পরিবর্তনের কাজ শুরু হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থাও ধ্বংস হয়ে গিয়েছিল, সেখানেও ষড়যন্ত্র ছিল পাশের দেশের। তো সেগুলি সবগুলি ক্ষেত্রে সংস্কারগুলি করতে হবে, এবং এটা একটা চলমান প্রক্রিয়া, এটা কিন্তু চলতে থাকবে। সময়ের চাহিদা অনুযায়ী যেটা সংকট দেখা দিবে সেটাকে মোকাবেলার জন্য কিন্তু এই সংস্কার চলবে। মুক্তিযুদ্ধ যেরকম চলতে থাকে, প্রগতির জন্য লড়াই যেরকম চলতে থাকে, এগুলিও চলতে থাকবে। ছাত্ররা আসবে ভবিষ্যতে, তারা একটা পরীক্ষার মধ্যে দিয়ে, অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে তারা দেশপ্রেমের যেই চরম একটা বিশ্বব্যাপী একটা রোল মডেল হয়েছে, তো সেইটা আমরা এটা সফল করে আরও একটা রোল মডেল তৈরি করব, সেই স্বপ্নই আমরা দেখি, সেই প্রত্যাশাই আমরা করি। জি, কিছু যোগ করবেন কিনা আপনি? সবশেষে আমি খুব খুশি এবং ধন্য যে এত বড় বিদগ্ধ মানুষ আমার সামনে, ওনার সামনে দাঁড়িয়ে কথা বলার আমার নাই। তা আমি বিখ্যাত কবি, আমাদের কালের কণ্ঠের সম্পাদক জনাব হাফিজ ভাইকে অনেক ধন্যবাদ, এবং ডক্টর তৌহিদুল হক উপস্থাপক, বারবার আমাকে ডাকার জন্য ধন্যবাদ। শুভ হোক বাংলাদেশের ভবিষ্যৎ, এই আশাবাদ শেষ। জি, একেবারে এক লাইন শুনবো হাসান ভাই, এক লাইনই শেষ করবেন, আমরা শেষ করে দেবো। আমরা একটা নতুন স্বপ্ন দেখতে চাই, এবং যার যার ক্ষেত্র থেকে আমরা ভূমিকাটা পালন করতে চাই, আমাদের আন্তরিকতা দিয়ে, দেশপ্রেম দিয়ে। সংস্কারের এটাই হোক মূল মন্ত্র। অসংখ্য ধন্যবাদ হাসান হাফিজ এবং ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো টেবিল টক অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।